তোমার শেখার কোনোদিন শেষ হবে না, আর তুমি কাজ করতে করতেই শিখবে। আমি আমার পিসেমশাইয়ের বন্ধুর কাছ থেকেও খারাপ কথা শুনেছি, তো আমি ছবি করব, মানে অন্যরকম প্রস্তাব পেয়েছি, ভেঙে পড়ে আমার মা বলল এই ধরনের কথাবার্তা, ক্যাবলা হয়ে গিয়েছিলাম সো কল্ড। প্রথম ছবি আমার, আমাকে ইচ্ছে করে ছোট করা হচ্ছে, এটা একটা অভিমানের ফেজ। নমস্কার, আমি অর্ণব। পডকাস্ট উইথ অর্ণবের আরো একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, এবং খুব অল্প সময়ের মধ্যেই আমরা আপনাদের যে ভালোবাসা পাচ্ছি, এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি। আশা রাখবো এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। আর আজকে আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষকে নিয়ে এসেছি আমাদের আজকের পর্বের অতিথি করে। প্রথমে তার নামটা বলি, নামটা বললেই পরপর পরপর সবটা আপনারা বুঝতে পেরে যাবেন। আজ আমাদের সঙ্গে রয়েছেন অনস্বরা সামন্ত, প্রযোজক, পরিচালক, অভিনেত্রী এবং তার সঙ্গে লেখিকা, মানে একসঙ্গে অনেক রকম গুণের সমাহার। সর্বোপরি একজন ভালো মানুষ, এবং তারও থেকেও আমার কাছে যেটা প্রথম পরিচয়, আমি দিদি বলে ডাকি, তো আমার দিদি, এটাই প্রথম পরিচয়, তাই তো? তো অনস্বরী, প্রথমে বলো কেমন আছো? সবসময় ভালো থাকতেই হয়, ভালো আছি। এই পজিটিভ ভাইবটা কিন্তু আমার মনে হয়, যেমন দিদির উল্টো দিকে আমি বসে আছি, আমার মধ্যে যেমন সঞ্চারিত হচ্ছে, ঠিক সেরকম ভাবেই আমাদের ক্যামেরার ওপাশে যারা থাকবেন তাদের মধ্যেও এই পজিটিভ ভাইবটা কোথাও ছড়িয়ে দেয়। তো যেটা বলে শুরু করলাম, এই যে প্রযোজনা, পরিচালনা, অভিনয়, পাশাপাশি লেখালেখি, এই সমস্ত কিছু একসঙ্গে, তো একদিনে তো সবটা হয়ে যায়নি, একটা কোথাও থেকে গিয়ে প্রথম শুরুটা হয়েছিল। তো সেই শুরুটা কিভাবে এই জগতে? শুরুটা আমার প্রথম এই জগতে বলবো না, শুরুটা হয়েছে খুব ছোটবেলায়, যখন আমি একটু বুঝতে শিখলাম, তখন থেকে আমি মানে সিনেমা পাগল। এরকম হয় মানুষ আমার জানা নেই। আমি যে কোনো রকম সিনেমা, হিন্দি, বাংলা, এমনকি রিজিওনাল ল্যাঙ্গুয়েজের মুভি হতো রবিবার দুপুরবেলায়, সেগুলোও দেখতাম। ছুটি মানে ফিল্ম দেখার জন্য আমি যা কিছু করতে পারবো। মাকে রীতিমতো হুমকি দিতাম, আমি সাদা খাতা জমা দিয়ে দেবো তুমি যদি আমায় ফিল্ম না দেখতে দাও। আমার একটা তখন তো দূরদর্শন ছাড়া অপশন ছিল না, আর হলে গিয়ে ছবি দেখা, মা যেহেতু একটু পুরোনো দিনের বাংলা ছবি বা একটু অন্যরকম ছবি দেখতে পছন্দ করতেন, তো আমাদের খুব একটা হিন্দি কমার্শিয়াল এই ঘরানার ছবি দেখার খুব একটা চল ছিল না, যেটুকু অপশন ছিল দূরদর্শন। তো আমার একটা ম্যান্ডেটরি থাকতো যে আমি পরীক্ষা ভালোভাবে পড়াশুনো করব। মাকে মানে বলে না ব্ল্যাকমেলিং করতাম, তুমি আমাকে অবশ্যই যা যা ছবি রিলিজ হচ্ছে সেগুলো আমাকে ডিভিডি এনে দেবে, তখন ডিভিডি দেখানোর ব্যাপার ছিল। তো তুমি ডিভিডি মেশিন এনে দেবে, আমি ডিভিডিতে ছবিগুলো দেখব। যদি আমাকে 6টা ছবি একদিনে 24 ঘন্টায় 6টা ছবি দেখা পসিবল ছিল, আমি রাত দিন জেগে দেখতাম। ওই 6টা ছবি তুমি যদি এনে দাও তবে আমি ভালো পরীক্ষা দেব। আর একদম আমার মনে আছে, আমি 6 বছর বয়স, তখন আমি প্রথম বললাম আমি অভিনেত্রী হব। আমার খেলাটাও ছিল কোনো একটা প্লট তৈরি করতাম, এবং আমি আলাদা আলাদা ক্যারেক্টার, মানে লেখাটা আমার প্রথম, যদিও কবিতা লেখা, যখন আমি লিখতে পারি না, আমার অক্ষর পরিচয় হয়নি, আমার অদ্ভুতভাবে কবিতা ভেতরে ছন্দ মিলিয়ে কিছু কথা আসতো, আমি মাকে বলতাম এটা লিখে দাও তো। আমি তখনও লিখতে পারি না, প্রপারলি পড়তে পারি না, খুবই ছোট। তো লেখাটা এইভাবে শুরু। অভিনেত্রী হওয়াটা আমার খুব ভালোভাবে মনে আছে, 6 বছর বয়স, তখন আমি বললাম আমি অভিনেত্রী হব, তাহলে গান শিখবো, নাচ শিখবো, এবং আনুষঙ্গিক যা যা সাঁতার, ক্যারাটে, সমস্ত কিছু শিখবো। তো এইখান থেকে শুরু। তারপরে তো স্কুলে থিয়েটার করা, তারপর বর্ধমান অনেকের সাথে প্রফেশনালি থিয়েটার করা, এখানে আসা। এখানেও এসেছি খুব ছোট বয়সে, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেই আমি চলে আসি এখানে, সেটাও বাড়ির সাথে, মায়ের সাথে ঝামেলা করে রীতিমতো আসা। আমার বাবা মা কখনোই চাননি, যদিও অভিনয় করি সেই নিয়ে আপত্তি ছিল না, কিন্তু তাদের কথা অনুযায়ী থিয়েটার, বা যেহেতু দুজনেই স্কুল টিচার, তা তাদের কাছে থিয়েটারটা অনেক প্রেস্টিজিয়াস মনে হতো। আমাদের এই প্রফেশনটাকে তারা হয়তো ততটা মেনে নিতে পারেননি। এবং দিদি একটা কথা ভেবে দেখো, সময়টাও কিন্তু অনেকগুলো বছর আগে ছিল, তাই না? একদম। তো সেই ফেজটা একটা বাবা মার সাথে খুব মনোমালিন্য। আমার ওই সেম থ্রেট, আমায় পড়াশুনো, বাবা মার একটা ব্যাপার ছিল তোমাকে পড়াশুনো করতেই হবে, তো আমার ব্যাপার ছিল পড়াশুনো যদি আমায় করতে হয় তাহলে আমাকে অভিনয় করতে দিতে হবে। শুরু আমার প্রথম
তখন জি বাংলার সুখ কোথায় বলে একটা অনুষ্ঠান হতো, তাতে টেলিফিল্ম হতো, টেলিফিল্মসের প্রথম শুরু। তারপরে তো দূরদর্শনের নন ফিকশনে দীর্ঘদিন কাজ করেছি, ফিকশনে কাজ করেছি। দূরদর্শন থেকে আমার বেসিক্যালি কাজ শেখা, যদিও একটা স্কুলিং আমার হয়েছিল ডিরেকশন অ্যাক্টিং এর ওপর একটা ইনস্টিটিউট থেকে, কিন্তু দুর্ভাগ্যজনক ইনস্টিটিউটের সব সময় সবটা ভালো হয় না, এবং কেউ যদি ইনস্টিটিউটের বাইরে কাজ পায় তখন অনেক ইনস্টিটিউটের ক্ষেত্রে সেটা তাদের ক্ষেত্রে একটু রোষানলের কারণ হয়। তো সেই মনোমালিন্য থেকে আমি ইনস্টিটিউটটাকে আমি খুব একটা প্রমোট বা কথা বলি না, যদিও সেখান থেকেও আমি অবশ্যই অনেক কিছু শিখেছি, এটারও একটা দরকার ছিল। সেখানে থেকে সরে আসার পর দূরদর্শনে আমার পুরো কাজটা শেখা। দূরদর্শন আমাকে যেরকম অ্যাঙ্কারিং করতে শিখিয়েছিল, আমি লাইভ অ্যাঙ্কারও ছিলাম দূরদর্শনের অনুষ্ঠানের, সেরকম আমাকে স্ক্রিপ্ট মানে হয়তো নন ফিকশনেরই একটা স্ক্রিপ্ট, হয়তো একটা খসড়া তৈরি করা যে কিভাবে অনুষ্ঠানটা হবে সেটা করা, স্ক্রিপ্টিং করা। ইনফ্যাক্ট আমার যারা সহ অভিনেতা অভিনেত্রী ছিল, যাদের হয়তো অন্য অনুষ্ঠানে রয়েছে, তাদেরও স্ক্রিপ্ট অনেক সময় আমাকে দেবাশিস গৌতম ছিলেন, দাদা এখনো আছেন, তো উনি আমায় বলতেন তুমি স্ক্রিপ্টটা করে দেবে, তো আমি স্ক্রিপ্টটা করে আনতাম। তারপরে আমাকে বললেন আচ্ছা, কোনো দিন বলতেন আমি স্পটে যাব না, পুরো ইউনিট দিয়ে দিলাম, তুমি বসে অনুষ্ঠানটা নিয়ে এসো, রেকর্ড করে নিয়ে এসো। তারপরে যখন এডিটিং হতো, আমি বলেছিলাম যেহেতু আমি আলটিমেট মানে যেটা করতে চাই সেটা হচ্ছে ডাইরেকশন, তো উনি আমাকে বলতেন ঠিক আছে তুমি এসো, বসো দূরদর্শনের এডিটিং এর ওখানেই বসে, পিছনের একটা সিট থাকতো, ঢুকতে দেয় না ওখানে, তবু আমাকে বলতেন ওখানে বসে দেখো, দেখে কাজ শেখা, এইভাবে শুরু। এটা হয়তো অনেকেই জানেন না যে এখন আমরা জানি নন ফিকশনের ক্ষেত্রেও একটা স্ক্রিপ্ট, একটা কাঠামো তৈরি করে দেওয়া হয়, তার উপরে অ্যাঙ্কার কাজ করে। লাইভ অনুষ্ঠানের ক্ষেত্রে আমি দূরদর্শনের গানের দুপুর করতাম, রবিবার দুপুরের যে লাইভ অনুষ্ঠানটা করতাম 1 ঘন্টার, সেখানে আমাদের গানগুলো শনিবার দিন দিয়ে দেওয়া হতো। এবার সেই গানের ভূমিকা বা সেই গান কোন ছবি, সেটা নিয়ে কি কথা বলা যায়, তার একটা মোটামুটি খসড়া আমাদের থাকতো। তারপরে তো কথা বলতে বলতে কথার প্রসঙ্গে কথা আসে। এক্স্যাক্টলি, এইটাই আমি বলতে চাইছিলাম যে দূরদর্শনে কিন্তু তখন যে ফরম্যাটটা ছিল, দূরদর্শন কারণ অন্যান্য জায়গাতেও হয়তো ছিল, দূরদর্শনের প্রসঙ্গ যেহেতু আসছে সেই জন্য বলছি যে অ্যাঙ্কারকে নিজেকে কিন্তু স্ক্রিপ্টটা রেডি করতে হতো, যার ফলে শুধুই এলাম, মেকআপ করলাম, ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়লাম, পরপর আমার যা যা বলার বললাম, এমনটা কিন্তু না, অনেকটা ডেপথ থেকে এবং শেখার থেকে জায়গা। কোনো রকম কি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না, দূরদর্শনের অনেক প্যারামিটার। ওখানে কাজ করে যেটা আমি শিখেছি সেটা হচ্ছে ডিসিপ্লিন, কাজটা কিভাবে করতে হয় তার একটা মানে অন্যরকম ঘরানার ফরম্যাট বলে না, আমি বলি আমি এখনো ওল্ড স্কুল হওয়ার কারণটাই হচ্ছে দূরদর্শন, যে কিছু কথা বলা যায় না, কিছু ওয়ার্ড আমরা যখন তখন ইউজ করতে পারি না, কি ধরনের কথা বলবো সেটা ইনফরমেটিভ হতে হবে, সেই বিষয়গুলো দূরদর্শন আমাকে শিখিয়েছে। তো এটা তো গেল নন ফিকশন মানে অ্যাঙ্কারিং এর দিকটা। তারপর অভিনয়টা মানে ক্যামেরার সামনে অভিনয়টা, ক্যামেরার সামনের অভিনয় তো চলছিলই, আমার তো থিয়েটারও চলছিল এবং আমার গ্রুপ থিয়েটার চলছিল। তার আগে আমি মানে নন ফিকশন করার আগেই ফিকশন করে ফেলেছি, সুখ কোথায় জি বাংলার করে ফেলেছি। এবং তারপরে যেটা দূরদর্শনেরই পুরোহিত দর্পণ বলে দূরদর্শন 3টে ছবি পেল তখন, যে তারা ইনহাউস ফিল্ম করতে পারবে। 3টে ছবি 3জন ডিরেক্টরকে দেওয়া হলো, এবং পুরোহিত দর্পণটা ছিল শঙ্করদার, তো ওখানে মেন লিডটা আমি করলাম। সেই মুহূর্তে বেশ কিছু ছবির অফার এলো, বেশ কিছু ছবিতে লিড কাস্টিং করলাম। এইভাবে অভিনয় করতে করতে একটা সময় গিয়ে বুঝলাম বেশ বড় বড় হাউস থেকেই কাজ করছিলাম, কিন্তু কোথাও গিয়ে কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, তবু মনে হলো যে খুব কাজ করাটা যদি শুধু নিজের ক্রাফটের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যায় এবং নিজের সিরিয়াসনেসের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, কোথাও কোথাও গিয়ে সেটা হয়তো মেয়েদের ক্ষেত্রে লিমিটেশনের কারণ হতে পারে। তবে আমি কোনোদিন কোনো খারাপ কিছুর সম্মুখীন হইনি, তবে হ্যাঁ এটা লিমিটেশনের কারণ হতে পারে। সেখান থেকে দাঁড়িয়ে আমি দূরদর্শনের সবার সাথে খুব ভালো সম্পর্ক, তো কখনো কখনো বলতাম কিরকম মনে হচ্ছে আমি যেন দিশা হারিয়ে ফেলছি। তো আমার এই রবিবারের দুপুরের যিনি ডিরেক্টর, ওদের তো ফ্লোরের ডিরেক্টর প্রডিউসার ওরা হয়,
তো উনি আমাকে একটা বই দিলেন। সেই বইয়ের সারমর্ম এই যে তোমার শেখার কোনোদিন শেষ হবে না, আর তুমি কাজ করতে করতেই শিখবে, আর প্রত্যেক মুহূর্তে তোমাকে প্রুভ করতে হবে যেটা ভাবছো কাল করবে সেটা আজ করে ফেলা যায়। মূল্যবান কথা। এবং এইটা পড়ার পর আমার মনে আছে আমি বর্ধমান যাচ্ছিলাম, আমি গাড়িতেই পড়ছিলাম, আমার গাড়িতে যেতে যেতে পড়ছিলাম। পড়তে পড়তে আমার হঠাৎ একটা সিদ্ধান্ত নিলাম যে না, আমি যখন ভাবছি আমি ডাইরেকশন দেব, তো আমি ছবি করব। তখন সেই মুহূর্তে আমি সোকল প্রডিউসার নই, টাকা পয়সা নেই, কিছু নেই। আমি প্রথম দিকে আমার চেনা জানা যারা পরিচিত এবং অর্থবান মানুষজন তাদের কাছে অ্যাপ্রোচ করলাম। অ্যাপ্রোচ করার পর খুব স্বাভাবিক, আমার তখন বয়সটা খুব কম, 20-র নিচে, অন্যরকম কথা। এমনকি আজ হয়তো বলতে আপত্তি নেই, কারণ কথা বলা উচিত, আমি আমার পিসেমশাইয়ের বন্ধুর কাছ থেকেও খারাপ কথা শুনেছি, মানে অন্যরকম প্রস্তাব পেয়েছি। ভেঙে পড়েছিলাম। ভেঙে পড়ে আমার মা বললো এই ধরনের কথাবার্তা, ঠিক আছে তুমি ছবি করো, কিন্তু আমি খুব বেশি তো ইনভেস্ট করতে পারবো না, আমি দেখছি কিভাবে করা যায়। মায়ের এই সাপোর্টটা ছিল, এবং মা যখন সাপোর্ট করলো, আমার এই ভেঙে পড়া কান্নাকাটি বাড়িতে এসে আমি খুব আপসেট হয়ে যেতাম। তখন এতটা কথাও বলতাম না, মানে ইন্ডাস্ট্রি মহলে আমি এমনিতেই খুব ডানপিটে মেয়ে, কিন্তু ইন্ডাস্ট্রিতে এসে কিরকম একটা হয় না, সবাই এমন কথা বলছে, আর বাচ্চা মেয়ে, একটুখানি ক্যাবলা হয়ে গিয়েছিলাম সো কল্ড। তো তখন আমাদের বাড়ি মর্গেজ রেখে লোন নেওয়া হয়, এবং আমি ব্লাড করি, প্রথম ছবি আমার। সেই ছবিটা কি একটু আমরা শুনি? সেই ছবিটা থ্রিলার মুভি, মানে সেকেন্ড ডিজিটাল ছবি। সেই ফেজে 2008 ব্লাড, মার্ডার মিস্ট্রি, বেশ কিছু সিরিয়াল কিলিং এর ওপর গল্পটা ছিল। বেশ ভালো রেসপন্স পেলাম, আমি 19টা হলে রিলিজ করলাম এবং হল থেকেও রেসপন্স খুব ভালো পেলাম। প্রোডিউসার হিসেবে প্রোডিউসার, ডিরেক্টর এবং অভিনেত্রী, লেখাও আমার, মানে গল্প কারুর একটা দেয়া, স্ক্রিপ্টিং আমার। এতে বোধহয় নিজের হাতে কন্ট্রোলটা অনেকটা বেশি, ভীষণ নিজের ভিশন দিয়ে যেটা কল্পনা করে করা, তাতে একদম। এবং স্ক্রিপ্ট আমি তখন কিন্তু কবিতা লিখতে পারি, গল্প লিখতে পারি, কিন্তু স্ক্রিপ্ট কি করে লিখতে হয় সেটা আমার কাছে খুব চ্যালেঞ্জ ছিল। আমি কিভাবে স্ক্রিপ্ট লিখবো? তো আমি ভাবলাম সিনগুলো, আমি যদি ভাবি সিনগুলো আমার সামনে ঘটছে, যেটা আমি ছোটবেলার মেথড, আমি যেটা খেলতাম, আমার 3জন মানে তাদের বলবো সহকারী বলবো না কি বলবো জানি না, তারা আমাদের পাড়ারই ছেলে, ছোট ছোট বাচ্চা ছেলে। তাদের বলেছিলাম ঠিক আছে তোদের একটা করে ছোট ক্যারেক্টার দেবো এবং এর জন্য আলাদা কিছু রেমুনারেশন দেবো। তারা 3জন বসে থাকতো, কারণ আমি অভিনয় করছি, ওই প্লট তৈরি করছি, অভিনয় করছি, তাদের বলছি তোরা লেখ, আমি পরে ক্যারেক্টার সমস্ত কিছু কারেকশন করবো, এবং একজন যদি লিখতে ভুলে যায় আর একজন ঠিক করে লিখবে। বাহ! তো এইভাবে আমার প্রথম স্ক্রিপ্ট লেখা, আমার স্ক্রিপ্ট লেখার হাতে করি, আমার ফিল্ম করার হাতে করি, সমস্ত কিছু এখানে। এরপর তারপর তো প্রযোজনা পরিচালনা শুরু হলো, এবং সেটা খুব অল্প বয়সে, এত অল্প বয়সে প্রযোজক পরিচালক। আমি ইয়াংগেস্ট মহিলা ডিরেক্টর, ইয়াংগেস্ট এখনো জানা নেই 20 বছরের নিচে কোনো পুরুষ ডিরেক্টর কাজ করেছেন নাকি কমার্শিয়ালি, এটা আমি এখনো জানি না। তারপর প্রথম ছবির সাফল্যের পর কি ছবির জগতেই থাকা হলো নাকি আবার টেলিভিশনে? না, টেলিভিশনটা আমি বহুবার আমাকে বলা হলেও আমি টেলিভিশনটা অ্যাভয়েড করে গিয়েছিলাম, কারণ আমাদের যেই সময় কাজ শুরু সে সময় বলা হতো যে টেলিভিশনের আর্টিস্ট আর ছবির আর্টিস্ট আলাদা। তো এই একটা ভ্রান্ত ধারণা বলবো, শিল্পীর কোনো জায়গা হয় না, শিল্পীর সবটাই জায়গা। তো এই ভ্রান্ত ধারণা থেকে আমি টেলিভিশন বারবার আমার কাছে যখন এসেছে, দূরদর্শনের পর অনেক মেগা সিরিয়ালের অফার এসছে, আমি রীতিমতো রিজেক্ট করে গেছি। যার জন্য যেটা হলো, পরিচিতিটা দূরদর্শন যখন কমে গেল, তখন পরিচিতি, মুখ পপুলার হওয়ার প্রবণতাটা চট করে উঠলো না, আমাকে ডিপেন্ড করে থাকতে হলো ছবি এবং শর্ট ফিল্ম যেগুলো হয় তার উপরই। সেটা একটা ল্যাক। এবং এই টাইম ফেজটায় আমি আবার আমার পড়াশোনা, আমার গ্র্যাজুয়েশন শুরু হয়ে গিয়েছিল, তখন গ্র্যাজুয়েশন চলছে। সেই সময় আমি আবার, সেটা কি কলকাতায় দিদি? না, আমার গ্র্যাজুয়েশনটা বর্ধমানেই চলছিল। এবার আমি যেহেতু সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েট, মানে বোটানি অনার্স,
তো পড়াশোনার একটা খুব প্রেশার থাকতো এবং প্র্যাকটিক্যাল ক্লাস মিস করা যেত না। সেই সময় আমি ভাবলাম, আমি হঠাৎ ওই পড়তে পড়তেই আমার এরকম হঠাৎ মাথায় আসে, আচ্ছা কাজের জায়গাটা এরকম নষ্ট হচ্ছে, এটা তো আমার সময় নষ্ট হচ্ছে, কি করব। তার আগে অবশ্য বেশ কিছু ছবিতে, আমি ভোজপুরি ছবিতে হিরোইন করেছি, বেশ কিছু ছবিতে অভিনয়ও করছি সেই ফেজে। আমি কাজটা ঠিক হচ্ছে না, এবং আমার যেহেতু ব্লাডে কিছু HIV AIDS এর ওপর কিছু টপিক ছিল, তার জন্য আমাকে হেলথ ডিপার্টমেন্ট তখন বলে যে আমি হেলথ ডিপার্টমেন্টের কাছে যাই, যে আপনারা কি আমার ছবিকে কোনোভাবে অন্যভাবে প্রমোট করতে পারেন। ওরা দেখিয়েছিল বিভিন্ন অ্যাওয়ারনেসের জন্য যে ক্যাম্প হয় তাতে দেখিয়েছিল, কিন্তু ওরা বললো না, আমাদের একটা স্ক্রিপ্ট লিখে দিন আপনি, যেটা লিখে দিলে একদম কমার্শিয়াল হবে, আপনি আমাদের জন্য করুন, আমরা সেটা করতে পারি। আমি প্রায় বছর খানেক ধরে সেখানে গেছি, স্ক্রিপ্ট লিখেছি, বাজেট দিয়েছি, স্ক্রিপ্টের চেঞ্জেস করেছি। সামহাও এমন একটা পরিস্থিতি হলো, তাদের পছন্দ হলো, আমার কাছে সেই লেখাগুলো এখনো রাখা আছে। তারা বলল হ্যাঁ অমুক দিন আসুন, অমুক দিন থেকে ঠিক হয়ে যাবে। ভোটের আগে আগে ফেস হয়ে গেল, সেই সময়টা এমন একটা হলো যে তারা বললো এখন আর আমরা কোনো রকম পারমিশন দেব না কোনো প্রজেক্টের। তা ওই টাইমটা আমার খুব মানে একদম ওয়েস্টেজ হয়েছে মনে হলো আমার। তখন আমি ভাবলাম না, আমি আবার নিজেই প্রোডাকশন করব। সেই সময় আবার মাকে বললাম, মা আমি নিজে প্রোডাকশন করব ভাবছি। বললো ঠিক আছে তুমি করো, কিন্তু সেটা একটা হিউজ ইনভেস্টমেন্টের কাজ ছিল। পিরিয়ডিক্যাল ফিল্ম ছিল আলো ছায়া, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ওই আলো ছায়া এই মুহূর্তে খুব সবাই এখনো ইউটিউব থেকে শুরু করে ইউটিউব, অ্যামাজন প্রাইমে আছে ছবিটা, এবং আরো কয়েকটা পপুলার OTT-তে আছে, ক্লিকেও আছে। যদি কেউ দেখে না থাকেন এখনো দেখে নিতে পারে, সেই স্কোপটা রয়েছে আর কি। আলো ছায়া আমাকে সব থেকে বেশি পরিচিতি আমার আলো ছায়াই দিয়েছে, এটা আমি অস্বীকার করতে পারবো না। আমার মনে আছে আমি সেমিস্টারের পরীক্ষা চলছে, স্ক্রিপ্ট লিখবো, মনোজিৎকে ডেকে পাঠালাম। তখন আর আমার চারপাশে এইসব লোকজন নেই, আর সেই সময় ইনভেস্ট করার মতো টাকাও নেই আর টাইমও নেই যে আমি মনোজিৎ দার সঙ্গে কি তার আগে থেকেই ব্লাডে ও আমার কাছে হিরো করতে এসেছিল। আচ্ছা, ব্লাড ছবিতে আমি একজন নতুন হিরো খুঁজছিলাম যে অভিনয় জানে। ও তার আগে আগেই টিভির নিউ কামার হিরোর অ্যাওয়ার্ডটা পেয়েছিল, তো আমাকে একজন রেফার করলো, ও এলো। প্রথম দিকে পরিচিতি, তারপরে ভালো বন্ধুত্ব, এবং বন্ধুত্বর পরে আস্তে আস্তে তো আমাদের একটা ভালো লাগার জায়গা তৈরি হলো, সেটা বন্ধুত্ব থেকেই হয়েছে। মনোজিৎ দা বলতে আমরা অভিনেতা মনোজিৎ বড়ালের কথা বলছি, দিদির হাজব্যান্ড এবং আপনাদের সকলের অত্যন্ত পরিচিত অভিনেতা, তার কথাই আমরা বলছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন, তাও একবার বলে দিন আর কি। তো ওকে ডেকে পাঠালাম, ওকে বললাম এই কাজটা এবার তোকে করতে হবে, তখন তুই তো কারি আমাদের, তোকে করতে হবে। তো আমি সেম ভাবে, কিন্তু ওই সময়টা একটা যেটা খুব জিনিস আমাকে একটা জিনিস হেল্প করেছিল, আমি ভীষণ ওই ওল্ড স্কুল, তো আমি রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র এগুলোর ওপর আমার ভীষণ পড়াশুনো করার প্রবণতা ছিল, এই গল্পগুলো আমার খুব প্রিয়। তো আমার ল্যাঙ্গুয়েজটা নিয়ে আমার খুব একটা প্রবলেম হয়নি, ওই ল্যাঙ্গুয়েজটার উপর আমার দখল ছিল। এবং যে বর্ধমানের পার্টটা আছে পিসিমা, সেই পার্টটা আমি যেহেতু আমার বড় মাকে দেখেছি, আমার বড় মা 105 বছর বয়সে মারা গেছেন, তো আমি আমার বড় মাকে কাছ থেকে দেখেছি, পুরোনো দিনের মানুষদের ভীষণ দেখেছি, তো ওই সংলাপ, ওই ল্যাঙ্গুয়েজগুলোর উপর আমার দক্ষতাটা খুব ভালো ছিল। তো সামহাউ স্ক্রিপ্টটা খুব ভালো হয়ে গেল। তো এই স্ক্রিপ্টটা হওয়ার পর, স্ক্রিপ্টিং কমপ্লিট হওয়ার পর, মা এবং মায়ের কিছু কলিগ, আমার কিছু গয়না, সেগুলো মর্গেজটাকে একটা হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট ছিল, যেহেতু পিরিয়ডিক্যাল ফিল্ম, তার জন্য যে প্রপস, যে আর্ট যা লাগে সেগুলোর একটা হিউজ। এখানে সৌমিত্র জেঠু থেকে রমাদা, বিভুদা, সংঘতি, মানে অনামিকাদি, এমন কেউ নেই তৎকালীন যুগের যারা কাজ করেননি। কল্যাণ সেন বরাটের মিউজিক ডিরেকশন ছিল, ক্যালকাটা কোয়ার যেটা ডান্স ট্রুপ কাজ করেছে, কবির কাকু কোরিওগ্রাফি করেছিলেন, এবং শ্রীকান্ত দা, মনোময়, সবাই। মানে আমাদের বাঙালি ঘরানা এই পিরিয়ড ছবির জন্য ঠিক যে কাস্টিংটা দরকার ছিল, যে মোড়কটা দরকার ছিল, সামহাও সেটা পেলাম। এবং এটা নয় যে এই ছবিটা আমি বানিয়েছি এদের নিয়ে কাজ করেছি, আমার তো মনে হয় হ্যাঁ আমি ফ্লোরে হয়তো ডিরেক্টর, কিন্তু এরা আমার সাথে যেভাবে কাজ করেছে সেটা শেখার মতো একটা জায়গা, যেটা আজকের দিনে অনেক শিল্পী জানে না। এরা
ডিরেক্টর কত বয়স, কি তার কটা ছবি, এটা দিয়ে ডিরেক্টর বিশ্লেষণ করতেন না, বিবেচনাও করতেন না। এরা সেইভাবে তাকে প্রচন্ড রেসপেক্ট দেয়া, একটা ওয়ার্ড যদি চেঞ্জ করতে হয়, সৌমিত্র জেঠু এসে জিজ্ঞেস করতো, শোন এই শব্দটা না, এটা না বলে এটা বললে আমার না ফ্লোতে অনেকটা বড় ডায়ালগ, তো ফ্লোতে ভালো বেরোবে, আমি কি করতে পারি? এটা হচ্ছে তাদের জায়গা। রমাদা তো মানে ভীষণ বসে আছে, একটা সিন হচ্ছে, বসে আছে, আমি বসে থাকো, লাইট হচ্ছে, কোনো ক্লান্তি নেই, ভীষণ ভালো মানুষ। আমাকে বলেছিল, কাইন্ড অফ পজিটিভ ক্যারেক্টার, আমাকে রমাদা বলেছিল, শোন তোর সাথে না আমি এমন একটা কাজ করব যে কাজটা আমার আউট অ্যান্ড আউট পজিটিভ ক্যারেক্টার থাকবে, আমার ভালো লেগেছে তোর সাথে। এই জায়গাগুলো একটা অন্যরকম প্রাপ্তি, এরা ভীষণ ভালোভাবে কাজ করেছেন। এবং আমি সেখানে প্রথম রিয়েলাইজ করলাম যে শিল্পীরা, যে শিল্পী আমরা ভাবা হয় যে অর্থ কম হলে বোধহয় কাজটা এরকম করবে না, আমি সবাইকে রিকোয়েস্ট করেছিলাম আমি এইভাবে কাজ করছি, এবং খুবই কম অর্থে, মিনিমাম অর্থে তারা, তাদের পারিশ্রমিক বলার মতো ধৃষ্টতা আমার নেই, আমি বলবো তাদের আশীর্বাদে তারা কাজটা করেছেন। আলো ছায়া এবং ছবিটা সফলও হয়, সফল হয়। এত পরিশ্রম, 100 দিন চলেছে ছবিটা, এবং ভীষণভাবে সফল ছবি, যার জন্য মেন স্ট্রিম সব বড় বড় অ্যামাজন প্রাইমের মতো ওটিটিতে ছবিটা আছে। ভীষণ মাত্রায় প্রচুর ফেস্টিভ্যালে পাঠিয়েছিলাম, স্ক্রিনিং হয়েছিল। এটা কোন ইয়ারের কথা? এটা হচ্ছে শুটিং হয়েছে 2011-12, আর এটার রিলিজ হয়েছিল, কারণ ফিনান্সিয়াল অবস্থা তো থাকে, একটা ফেজ থাকে যেখানে ওই টাকা খরচ হওয়ার পর আবার টাকা অ্যারেঞ্জ করতে, আমার 2014-তে রিলিজ হয়েছিল। আর তাছাড়া আরেকটা ব্যাপার, একটা সিনেমাতে অনেকগুলো ফেজ থাকে, শুটিং, ডাবিং, তারপর কালার কারেকশন থেকে শুরু করে আর পর 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 যা যা। কিন্তু এটা আমার তখন, যদিও সেই সময় আমার এটা ভুল ডিসিশন, আমি যে সময় ডিজিটাল ছিল না সেই সময় ডিজিটাল করেছি, আর আলো ছায়া 35mm তো ফিল্মে শুট করেছি, সেই সময় ফিল্ম যাচ্ছে অলরেডি, তখন কিন্তু ডিজিটাল আসছে, যার জন্য আমার মনে আছে আমার প্রিন্টগুলো চালানোর হল পাইনি, সেটা আবার একটা ফেজ। তো দুটোই একটা এক্সপিরিয়েন্স আলাদা রকম। তাহলে একদম শুরু থেকে শুরু করে মোটামুটি একটা জায়গায় পৌঁছানো, সেই জায়গার অব্দি আমরা শুনলাম। এর পরের ফেজটা কিরকম ছিল? এর পরের ফেজটা আমি একটু চাটা নিয়ে নিই, ঠান্ডা হয়ে গেল। এর পরের ফেজটা হচ্ছে যে আলো ছায়া যখন চলছে, অনেকদিনই চলছে আলো ছায়া, আমি যখন আমাদের তো রাইট সেল হয়, তো রাইট সেল করছি, এবং আমার মাস্টার ডিগ্রি তখন এক্সাম চলছে, তো সেই ফেজটায় আমি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ি। আমার অলরেডি আমি 2012-তে বিয়ে করে ফেলেছি, মাঝখানে আলো ছায়া শুট হওয়ার পর আমরা বিয়ে করি, আমি আর মনোজিৎ, এবং 14 সাল তখন আমি অলরেডি আমার বিয়ে হয়ে গেছে। আমি অসুস্থ হয়ে বাড়ি যাই, বাড়ি গিয়ে আমি বুঝতে পারি আমি প্রেগনেন্ট। এর পরের ফেজটা ভালো মন্দ মিশিয়ে একটা অন্যরকম ফেজ, যে ফেজটার একটা আক্ষেপ আমার আজকে আছে, বলতে আপত্তি নেই। ব্রিজ প্রেগনেন্সি ছিল, নড়াচড়া করা বারণ, ঠিক আছে। বাচ্চা হওয়ার পর আমার মাস্টার ডিগ্রির এক্সাম ছিল ফাইনাল, একটা ইয়ার আমাকে ব্রিজ প্রেগনেন্সির জন্য লস করতে হয়েছিল, ড্রপ দিতে হয়েছিল আমাকে। আমার এক্সাম হওয়ার পর কাজের বেশ কিছু অফার আসে, কিন্তু সেই ফেজটাই একটা আমার হয়তো এইখানে সাপোর্টটা খুব দরকার, যে সাপোর্টটা আমি সেই সময় কোনো কারণে পাইনি, এবং আমার সেই ফেজটা আমি কাজ করতে পারিনি, কারণ আমার কাছে অপশন ছিল, হয় আমাকে ছেলেকে দেখতে হবে, সেই ফেজে আমি ওটা আমাকে মনোজিৎকে সাপোর্ট করতে গিয়ে দুজনের একসাথে স্ট্রাগল করা, আমার বাবা মার পক্ষে এসে তখনও এখানে, কারণ তাদের সার্ভিস তখনও চলছে, আমার মায়ের সার্ভিস চলছে, তো সেখানে দাঁড়িয়ে বাবা মার পক্ষে সম্ভব ছিল না এখানে এসে থাকা, আর বাকি কেউ আমাকে সেভাবে সাপোর্ট করেনি যে আমি এখানে এসে থাকতে পারি, আমাকে বর্ধমানে একটা দীর্ঘ সময় অতিবাহিত করতে হয়েছে। এবং তারপরে বারবারই যখন বলেছে আমি তাহলে কাজে ব্যাক করি, মনোজিৎ একটু ভয় পেয়ে বলেছে ছেলেকে কে দেখবে। এটা একটা অভিমানের ফেজ, যেটা আজকে স্বীকার করতে আপত্তি নেই, আর উচিত নয় অস্বীকার করা।
2019 থেকে আবার আমি কাজ করতে শুরু করি। সেটা হয়তো আমার আলো ছায়া মুভি দেখেই একজন, আমার অভিনয় দেখে একজন যোগাযোগ করেন আমার সাথে যে আপনার মুভিটা দেখেছি, আপনার অভিনয় খুব ভালো, আমরা চাইছি, আমাদের সেভাবে প্রচুর বড় বাজেটের ছবি করার ক্ষমতা নেই, আপনাকে আমরা দেখি ফেসবুক থেকে আসে মেসেঞ্জারে, কাজের বিষয়ে কথা বলতে চাই, আপনি ভালো অভিনেত্রী, আমাদের যদি একটু সাহায্য করে কাজ করেন। তো আমি দেখলাম খুব ভালো একটা অফার। আমি বললাম আসুন আমার বাড়িতে এলেন তারা, ছবি আমার বাড়িতে এলেন তারা। বাড়িতে আসার পর নটি বিনোদিনীর জীবনীর ওপর ছবি, বিনোদিনীটা আমি করছি। বললো আমরা কিন্তু সবাই থিয়েটারের, আপনি আর দু একজন যারা সিরিয়াল ফিল্ম এরকম কাজ করেন, খুব সো কল্ড বিশাল হাইফাই, যাদের অ্যাটিটিউড নয়, আর্টিস্ট কিন্তু সবাই সমান হয় অ্যাটিটিউড, তো সেরকম কিছু শিল্পী আছে। আমি বললাম আমি কেন? তখন বললো আপনি কাজ করছেন না এখন, আপনাকে এই সুযোগটা আমরা দিলে আপনি আমাদের সাথে ভালো করে কাজ করবেন। আমি বললাম আচ্ছা, খুব ভালো কথা। কাজটা করলাম, কাজটা খুব ভালো হয়েছিল, এবং সেই কাজটা করার পর কাজটার কমপ্লিট ডাবিং করার কথা, সামহাও তাদের পিছোচ্ছিল ডেট। এই ফেজেই আবার এসে যায় লকডাউনের একটা পরিস্থিতি, কোভিড। আর আমার কি হয়, আমার যখন কোনো কাজ অসফল হয় আমার মাথার মধ্যে না একটা ওই টিং টিং করে বাজতে থাকে, এই কাজটা কেন প্রপার জায়গায় পৌঁছলো না, এটা কেন গেল না। তখনই আমার একটা ব্যাপার আসে, আমাকে কিছু করতে হবে। তো আমি তখন কোভিডের সময় ভাবতে শুরু করলাম একটা স্ক্রিপ্ট নিয়ে কাজ করব, যেটা অনেকদিন আগে কাজ করছিলাম। তো স্ক্রিপ্টটা প্রথম লিখলাম, শর্ট ফিল্ম করব ভেবেছিলাম। প্রথম আমার শর্ট ফিল্মের কোনো এক্সপিরিয়েন্স ছিল না, আমি ভয় পেতাম, কারণ ফিচার ফিল্মে যে হেল্পগুলো পাই আমরা, শর্ট ফিল্মের ক্ষেত্রে সেই হেল্প পাওয়া যায় না, এবং একটা বক্তব্যকে অনেক স্বল্প পরিসরে অনেক পরিচ্ছন্নভাবে না দেখালে সেটা কোনোভাবেই মানুষের মনে গ্রহণযোগ্য হয় না, মননে পৌঁছয় না সেটা। তো সেই কারণে ওটা আমার একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল। কথাও বললাম, মিটিংও হলো, তারপরে কোভিড হয়ে গেল। এবার আবার মাথায় বাজতে থাকলো তাহলে কোভিড হয়ে গেল কি করব। দেখলাম সবাই ঘরে বসে কাজ করছে, আমি বললাম এটা আমার হাতে খড়ির জায়গা, নিজেকে শিখতে হবে। এই যে নিজে শেখার জায়গা থেকে আমি তাহলে শর্ট ফিল্ম বানাবো, যা লিমিটেশন থাকে এখানে। আমি তো মানে আমি এডিটটাও জানতাম, যেহেতু আমি নিজে বসে এগুলো শেখা, আমার সবই শেখা, বসে বসে এডিটটা জানতাম, আমি পোস্টার করতে পারি, আমি যখন সাউন্ডের কাজ করতে পারি, সবটা করতে পারি। মোবাইলে পাওয়া যায় অনেক এডিটিং সফটওয়্যার, এগুলো দিয়ে করে আমি করে ফেলতেই পারি পুরো কাজটা। টুকটাক মেকআপটাও নিজের মতো করে নিতে পারি, অ্যাটমসফিয়ারও রয়েছে, বাড়িতে ছিলাম। তো আমি একের পর এক শর্ট ফিল্ম করলাম। সেখানটা আমার একটা বিশাল শিক্ষার জায়গা, যেখানে আমি প্রথম একটা পৃথিবী আমরা দেখতে পেয়েছি। তো কারণ ফেস্টিভ্যাল এগুলো এরকম হতো, অনলাইন একটা মানে ফেস্টিভ্যালগুলো অনলাইন, সব ফিল্মগুলো স্ক্রিনিং হচ্ছে, সবাই বসে সেমিনার করছে অনলাইনে, গুগল মিট বা কিছুতে। এই সময়টা আমি দেখলাম যে যে ফিল্ম সম্বন্ধে কিছু জানেও না, সেই মানুষটা নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কি মারাত্মক থটফুল কিছু বানিয়ে ফেলতে পারে, আমরা ভাবতেও পারি না। এখানে যে প্রথম জায়গাটা আসে, আজকে মোবাইলে ধরুন আমাদের তো আমরা কম্পিউটার শিখেছি, কিন্তু মোবাইল যারা চালায় তারা অ্যাকচুয়ালি জানে না যে এটা শিখতেই হয়। তাদের কোনো বিষয় নেই শেখার বা কিছু, ইউজার ফ্রেন্ডলি একটা ইন্টারফেসে তারা বিন্দাস কাজ করে। অ্যাকচুয়ালি কম্পিউটার মিনি কম্পিউটার, তো আমাদের শিখতে হয়েছে, তাদের শিখতে হয় না। তো এখন টেকনিক্যালি এত সাপোর্ট রয়েছে, যদি ক্রিয়েটিভিটিটা খুব ভালো থাকে, ইন্ট্যাক্ট থাকে, তাহলে কাজ করতে পারে। দারুণ 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 কিছু ছবি, দারুণ দারুণ কিছু কনসেপ্ট দেখলাম, এবং বহু ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে পুরস্কার পেলাম। সেগুলো বিশাল প্রাপ্তি, বহু পরিচিত বিশাল মাপের মানুষদের সাথে কথা বললাম, তাদের থটগুলো বিনিময় করলাম, সেটা একটা শেখার ফেজ। এবং তারপরে এসে যখন আমি ফিরলাম, তখন আমাকে মনোজিৎ আবার একটা বললো, ওই মনোজিতের কথাই আসে, কারণ আমরা, এটা আমার বলার এই কারণে উদ্দেশ্য যে আমরা যারা সোকল্ড মানে কোট আনকোট প্রফেশনালি কাজ করি বা মডার্ন মহিলা, বা আমরা ভাবি আমরা খুব মডার্ন, তবু আমাদের থটগুলো কিরকম একটা এই সমাজের প্যারামিটারের মধ্যে বদ্ধ হয়ে যায়। মেল ডমিনেটেড একটা আমাদের সোসাইটির যে
ভাবনা, সেই ভাবনায় আমরা বেরোতে পারি না। আমাকে মনোজিৎ এসে প্রথম বললো, তুমি তো ভালো অভিনেত্রী হিসেবে কাজটা শুরু করো, প্রোডাকশন নিয়ে এসো না, ওটা প্রচুর ঝামেলা, এই সময় এখানে আসা, সেটেল হওয়া, এত টেনশন নিতে পারবো না। আমি কিন্তু একবারও ভাবলাম না যে এটা তো আমার চাওয়া ছিল না। তখন কি মনে হলো, হ্যাঁ এটা বোধহয় ফ্যামিলির জন্য আমার ঠিক। তো এই পরপর বেশ কিছু কাজ করতে থাকলাম। কাজ করতে করতে কোনো একটা ছবি, আমার এক্সপিরিয়েন্সটা সামহাও খুব তিক্ত হলো, কারণ আমি সেখানে রিয়েলাইজ করলাম যে আমাকে ইচ্ছে করে ছোট করা হচ্ছে, তার কারণ আমার ওই ডিরেক্টর ব্যাকগ্রাউন্ডটা আছে বলে, এবং হ্যাকেল করা হচ্ছে আমাকে ইন্টেনশনালি। এবং কোথাও একটা বুঝিয়ে দেওয়ার প্রবণতা চলছে যে না, আমি ভালো অভিনেত্রী নই। কিন্তু আমি আমার ক্রাফটটা নিয়ে জানি, খুব ভালো অভিনেত্রী কিনা জানি না, তবে অভিনয়টা পারি এটুকু আমি জানি, এই ক্রাফটটার ওপর আমি কনফিডেন্ট। তখন আমি বুঝলাম যে এটা তো ইচ্ছে করে হ্যাকেল করার জায়গা তৈরি হচ্ছে। আবার সেই মাথার মধ্যে যে না, আমাকে আমার কাজটাই করতে হবে, আমার কাজটা আমি করব। এবং তারপরে একান্ত গোপনের শুটিং কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। একটা ছোট্ট কারণে, মানে আমার যে এডিট হাউসে কাজ হচ্ছে তাদের মানে হঠাৎ করেই ফ্লোর ভেঙে দিয়ে অন্য জায়গায় শিফট করতে হয়, তার জন্য আমি বসে আছি, এখন কিছু করার নেই। কারণ আমার ওখানকার টেকনিশিয়ান, ওখানকার অ্যাটমসফিয়ার, আমাকে তারা বলেছিল অন্য কোথাও চলে যাবে, আমি বলেছি না, ইটস ওকে, তোমরা করে নাও, তারপরে আমি করব। তো ওই যে পুরো কাজটা যেখানে হয়েছে কমপ্লিটটাও সেখানেই হবে, সেটার জন্য একান্ত গোপন বসে আছে। এখন একান্ত গোপন অলরেডি পুরো কমপ্লিট। আর এটা তো শুনলাম ক্যামেরার পেছনের কথা, এটা রিলিজের অপেক্ষা করব আমরা সবাই। সিরিয়াল বা সিনেমাতে পাশাপাশি তো অভিনয়টাও চলছে, সিনেমার দিকে বোধহয় একটু বেশি, যেটা তুমি প্রথমেই বলছিলে যে তোমরা যে সময়টা শুরু করেছিলে সেই সময়টা একটা সিরিয়াল আর সিনেমা দুই ক্ষেত্রের আর্টিস্টদের মধ্যে একটা কোথাও আলাদা চোখে দেখা হতো। এই বিষয়টা আমি বলি, আমার কিন্তু সিরিয়াল এখন এই প্রেজুডিস গুলো নেই কোনো, যে আমি সিরিয়াল করব না। ভালো চরিত্র পেলে করব অবশ্যই, কিন্তু সামহাও আমি মানে 6-7টা ছবির হিরোইন হওয়া সত্ত্বেও, যেহেতু মানে ওই জায়গা থেকে সিরিয়াল জগতে আমার সেভাবে পরিচিতিটা নেই, তাই সিরিয়াল জগতে আমার কোপ আপ করতে গিয়ে কোথাও আমি এটা রিয়েলাইজ করেছি কোথাও অসুবিধা হচ্ছে। আর তাদেরও হয়তো কাস্টিংয়ে নিতে অসুবিধা হচ্ছে বা কিছু। তবে ভালো চরিত্রতে অবশ্যই যখনই যেটুকু ভালো চরিত্র আসে আমি করি। কম হলেও 3টে সিরিয়ালে কাজ করলাম, একটা আমার এনওসি দিয়ে দিতে বাধ্য হতে হলো আমার একটা ছবির ডেটের সাথে ক্ল্যাশ করে গেল বলে। কি সিরিয়ালে? আমরা দ্বিতীয় বসন্ত, হ্যাঁ এটা আমার দেখা, এটা আমি দেখেছি, ওটা করেছি। আচ্ছা বাবা, সিরিয়ালের নাম ভুলে গেলে তো লোকে, খনাটায় আমি করছিলাম। খনাটায় শুনেছি, আমার দেখা হয়ে ওঠেনি, কিন্তু তোমার থেকে গল্প শুনেছি। খনাটায় আমাকে ছেড়ে দিতে হলো, বিক্রমাদিত্যের স্ত্রী করছিলাম, কারণ আমার একটা ছবির ডেটের সাথে ক্ল্যাশ করে গেছে। আর একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করেছিলাম লীনাদির হাউসেই। মানে চলছে সব রকমই মিলিয়ে চলছে। তো এরপরে আগামী দিনের কি পরিকল্পনা? আগামী দিন তো আমার এতগুলো ছবিতে একটা, আমি ঈশ্বরের কাছে অশেষ আশীর্বাদ আমার, এবং আমার দর্শকরাও ডেফিনেটলি ভালোবাসা, এবং আমি যাদের কাছে ছবি করছি প্রত্যেকের ভালো লাগা, ভালোবাসা, এতগুলো ছবির আমি সত্যি সত্যি কোট আনকোট, আজকে তো হিরো হিরোইন কনসেপ্টে ছবি হয় না, ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছি। তো সেই মুখ্য চরিত্র, এখন মুখ্য চরিত্র অনেকগুলোই হয়, হয়তো কোনো ছবি 4টেও হয় এখন। তো এই এতগুলো ছবি রয়েছে, এবং ছবির ক্ষেত্রে আমি তোকে বলি যেটা সব থেকে মজার জিনিস, আমি ছবিতে কিন্তু, এটা হয়তো অনেকেই রিয়েলাইজ করবে না, আমায় 2টো ভূমিকায় অভিনয় করতে হয়। একটা হচ্ছে আমি যে চরিত্রটা করছি সেই চরিত্রে, আর একটা হচ্ছে অভিনেত্রী চরিত্রে। আমি যখন কারোর ফ্লোরে যাচ্ছি, আমার প্রথম চ্যালেঞ্জ থাকে যে আমার ডিরেক্টর, রাইটার, মানে প্রডিউসার, সমস্ত সত্তাগুলো নেই। তা আমার মাইন্ডসেটটা ওখানে করে রাখতে হয় যে আমার এই সত্তাগুলো এক্সিস্ট করে না। তো এবার এটা সব থেকে বড় চ্যালেঞ্জ আমার কাছে, যে আমি এগুলো ভুলে যাব এবং তারপরে গিয়ে ওই চরিত্র, ওই ফ্লোরে গিয়ে একদম অন্যরকম একটা মানুষ হয়ে যাব।
যেটার ক্ষেত্রে আমার সব থেকে বড় শিক্ষা সৌমিত্র জেঠু বা রমাদা, এরা তো নিজেরাও সত্যি সত্যি অনেক পরিচালকের থেকে বড় পরিচালক ছিলেন, কিন্তু তারা যেভাবে আমাকে ওই জায়গাটা দিয়েছিলেন সেটা আমার মাথার মধ্যে সবসময় প্লে করে, যে ওরা যদি পেরেছে আমি কে, আমি পারবো। এবং প্রত্যেকটা ফ্লোরে গিয়ে আমি সত্যি কথা বলি, আমি যটা ছবি করছি প্রত্যেকজন ডিরেক্টর, রাইটার, প্রডিউসার সবার কাছ থেকে আমি কিছু না কিছু শিখি, টেকনিশিয়ান প্রত্যেকের কাছ থেকে শিখি। এবং তুই আমার সাথে কাজ করেছিস, আমরা একটা এবং এখন আমরা এই মুহূর্তে একটা সিনেমা করছিও দুজনে একসঙ্গে। তো একসাথে কাজ করছি, তুইও দেখেছিস। ফ্লোরে কিন্তু আমি আর্টিস্ট, এবং আমার খুব মানে আমার ভাগ্য খুব ভালো, ফ্লোরে আমায় গিয়ে খুব প্যাম্পার করে সবাই, খুব আদর করে, ভালোবাসে, আমি স্নেহ পাই, ভালোবাসা পাই। আর এই যে চাইল্ডিশ নেচারটা যেটা আমি আমার ফ্লোরে করতে পারি না, সেটা আমি যখন অন্য ফ্লোরে যাই তখন আমি পুরো সেটাকে এক্সপ্লোর করি। তুইও দেখেছিস, ভুক্তভোগী তুই তার। দিদি, একটা কথা না বললেই নয়, যেটা তোমার যখনই আমাদের কি হয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা টাইপ কাস্ট হয়ে যাওয়ার তো ব্যাপার থাকে, কিন্তু তোমাকে আমরা যখনই, যে আমি যেহেতু তোমার সঙ্গে সামাজিক মাধ্যমেও যুক্ত, ওই জন্য রেগুলার তো নতুন নতুন প্রজেক্টের ছবিগুলো দেখতে পাই, প্রত্যেকটা চরিত্রের সঙ্গে প্রত্যেকটা চরিত্র একদম আলাদা। মানে তোমাকে একদম অন্য একটা লুকে আগের প্রজেক্টে দেখলাম, তারপরের প্রজেক্টের লুকটা একদম পুরো আলাদা, মানে কোনো মিলই নেই। আমি দূরদর্শনের যে ওয়েব সিরিজটা হলো, সেটা সিরিয়াল ওয়েব সিরিজ, ওদের ওয়েবেও যেহেতু থাকবে, ওখানে জার্নালিস্ট ছিলাম, একদম অন্যরকম লুক। তারপরে আমি আগুন ছবিতে যেটা করলাম সেটা হচ্ছে একদম নন বেঙ্গলি, আমাদের টার্মটা তো রয়েছে, হিন্দি ভাষী একজন মহিলা, যিনি জাদ্রেল মহিলা, লুকটা দারুণ। হ্যাঁ, এবং রীতিমতো মাফিয়া কুইন, অথচ খুব সোবার গৃহবধূ, কারণ তার বর ডন, আবার বাইরে বেরোলে সে মারামারি করে। একদম অন্যরকম চরিত্র, অন্যরকম ল্যাঙ্গুয়েজে কথা বলছি, অন্যরকম গলার টোন, ভয়েস। আমি মায়া ছবিতে যে চরিত্র করছি সেটা একজন, প্রথমে তো দেখা হচ্ছে একটা কর্পোরেট অফিসে কাজ করা একজন মহিলা, খুব এডুকেটেড, খুব ওয়েল এডুকেটেড, ড্যাশিং বুশিং মহিলা, এবং পরবর্তীকালে সে সন্তান শোকে পাগল মা, এবং পুরোটাই তারপরের ফেসটা হচ্ছে একদম পাগলি। আর আমি যেটা সালিমের ছবি দুগ্গাতে কাজ করছি, দুগ্গাতে আমি প্রস্ট, এবং প্রথমে কষ্ট করে প্রস্ট হওয়া, কিন্তু তারপরে এটাই আমার প্রফেশন, পেশা। কিন্তু আমি আবার যদি বুঝি কেউ কষ্ট পাচ্ছে, এই প্রফেশনটা আসতে চাইছে না, তাকে হেল্প করি। অথচ আমি আমার প্রফেশন নিয়ে খুব মানে প্রাউড ফিল করি, আমার কোনো রিগ্রেট নেই। মানে একজন অভিনেত্রী হিসেবে কিন্তু এটাও বড় প্রাপ্তির জায়গা যে কোনো একটা ছাঁচে ফেলে তোমাকে না, এটাই আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি। এবং আমার নিজের ছবিতে আমার যে চরিত্র, সেই চরিত্রের মানে ইমোশনলেস একটা মানুষ, যেটা আমার কাছে সব থেকে কষ্টকর ছিল, কারণ আমি সবসময় হাত পা চোখ মুখে কথা বলি। আর হিন্দি যে কশক বলে, ওটা সম্ভবত ছবি না করে ওরা ওয়েব সিরিজ করবে, কারণ কিছুদিন আগে আমাকে ডাবিং এর জন্য এপিসোড ওয়াইজ পাঠিয়েছিল বম্বে থেকে। তো ওইখানে আমি একদম অন্যরকম একটা মা, যে কম বয়সে মা হয়েছে, এবং সেই চাইল্ডিশ ব্যাপারটাও আছে, টোন করা ব্যাপারটাও আছে, পুরোনো দিনে পিসিমা স্টাইলও আছে, নিজের মধ্যে আক্ষেপও আছে, একটা অদ্ভুত ক্যারেক্টার, খুব ভালো লেগেছে। আর দাদার ছবিতে যেটা আমরা একসাথে করছি, আমার মা ছবিতে, আমার মা ছবিতে তো একটা অন্যরকম মা, যে মা বলতে পারছে না, মাতৃত্ব আছে, সে তার কষ্টটাও জাহির করতে পারছে না, সে খুঁজে বেড়াচ্ছে তার সন্তানকে, অথচ যে সন্তান তার কাছে আছে তাকেও সে বলতে পারছে না যে আমি আমার সন্তানকে খুঁজে বেড়াচ্ছি। একটা অন্যরকম একটা গল্প, যে গল্প আমি খুব হালকা করে বললাম চরিত্রগুলো, কারণ চরিত্রগুলো যাতে ডিসক্লোজ না হয় কোথাও। এই তো সবকটা ছবিতে আলাদা আলাদা একটা চরিত্র। আবার আর একটা হিন্দি মুভি করছি, সেখানে আমি একজন সিবিআই অফিসার, তারই এই কস্টিউম, মানে আমার কেনাই। তার মানে আমরা যেটুকু বুঝলাম, আমাদের আড্ডার অনেকটা পথ পেরিয়ে একদম শেষের দিকে আমরা চলে এসেছি। তার মানে তুমি জীবন যেভাবে, যেই গতিতে এগিয়ে নিয়ে চলছে, সেই গতিতে বাঁচাতেই বেশি বিশ্বাস। একদম। আর আমি অভিনেত্রী হওয়ার কারণটাই প্রথম, যে আমি অনেকগুলো চরিত্র তো আমি নিজে করতে পারবো না, অনেকগুলো জীবন একা বাঁচতে পারবো না। তো এই যে অনেকগুলো জীবন বাঁচা, এর স্বাদটা আমার খুব ভালো লাগে। আর আমার তো সবসময় অভিনয় করতে হয়, কোনো না কোনো ক্যারেক্টার আমার প্লে করতেই হচ্ছে।
এবার একদম আমাদের আজকের শেষের দিকে চলে এসেছি। শেষ যে কথা বলবো, ছেলে মিঠাইয়ের কথা তো আমরা সবাই জানি। তো মিঠাইও ভীষণ ভালো, খুব শান্তশিষ্ট, এবং ও আমার তোর সাথে কাজ করলো। ওর সাথে কাজ করলো, এটা আমার কাছে একটা মানে সুন্দর অভিজ্ঞতা। তো ওকে নিয়ে তোমার কি ইচ্ছে, তোমার বা দাদা তোমাদের কি ইচ্ছে? যে আমাদের এই কোনো ইচ্ছে নেই, ও যেটা চাইবে সেটা করবে। ও ফুটবল খেলতে ভালোবাসে, ও ফুটবল খেলছে, যতদিন ভালোবাসবে ততদিন ভালোবেসে করবে। পড়াশুনো ও নিজে নিজে করে। ওকে আমি একদিন বলি, ও জানে ওর জন্য আমার কি স্ট্রাগলটা আছে। ওকে একসময় আমি বলি, আমি মাম্মাম বলি, তো মাম্মাম আমি তোমাকে পড়াচ্ছি, আমি ওকে পড়াতাম, তোমাকে পড়ালে তো আমি কাজের দিকে কনসেন্ট্রেট করতে পারছি না, তাহলে আমাকে যদি তোমার পড়াটা দেখতে হয় তাহলে আমি কাজ করতে পারবো না। স্বাভাবিক। একটা সময় ভাবলাম ওকে হস্টেলে দিয়ে দেবো, তখন ও বললো মামাম আজ থেকে আমাকে আর পড়াতে হবে না, আমার যেটা প্রবলেম হবে আমি সেটা রেখে দেবো, তুমি আমায় বুঝিয়ে দিও। তো ওই তবের থেকে ও একা পড়াশুনো করে ঠিকঠাক রেজাল্ট করে। সেকেন্ড হয়েছে বা ফার্স্ট হয়েছে এটা তো বড় কথা নয়, সেকেন্ড হয়েছে স্কুলে, কিন্তু এটা এখন খুবই প্রাইমারি স্টেজ। এখন ঠিকঠাক রেজাল্ট করে এবং নলেজটা ভীষণ প্রপার, যে কোনো বিষয়ে ওর নলেজটা খুব ভালো, এটা একটা দিক রয়েছে। এবং ও ধীরে ধীরে ইন্টারেস্ট নিচ্ছে আমার কাজে। এবার ওর যদি ইন্টারেস্ট আসে, ওর এই ছবিটা করতে গিয়ে তোদের সাথে প্রচুর গল্প করেছে, তোর তো প্রচন্ড ফ্যান হয়ে গেছে, তোকে খুব ভালোবেসে ফেলেছে অল্প সময়। ছবিটা একটু বলি, দিগ্বিজয় চৌধুরীর আমার মা আসছে আর কিছুদিনের মধ্যেই, সেটারই কিন্তু আমাদের শুটিং চলছে। তো সেই জায়গায় তোর সাথে খুব ভালো গল্প করেছে। ওর এই আমাদের কয়েকটা জায়গায় গিয়ে ওর এমন কিছু বন্ডিং তৈরি হয়েছে এখন, যে আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, যে চ্যানেলটায় আমি কিছু শর্ট ফিল্ম করি। তো রিসেন্টলি ও যে ফিল্মটা আমার রিলিজ হলো, সেটাও আমি চাই যে কিছু টপিক, যে কথাগুলো আমরা বলতে পারি না বা যে প্রবলেমগুলো রয়েছে তার উপর কিছু শর্ট ফিল্ম করা। এবং এখানে আমি ম্যাক্সিমামটাই প্রডিউসার আর অভিনেত্রী, এবং টেকনিক্যালি বাকিটা আমি দেখি, ক্রিয়েটিভ দিকটা আমি দেখি। কোনো না কোনো ডিরেক্টর, আমি চেষ্টা করি অন্য কোনো ডিরেক্টর নিয়ে কাজ করার, যেখানে অপশন হয় না সেখানে নিজে কাজ করতে হয়। তো ও আমার চ্যানেলের কাজে অদ্ভুতভাবে ইন্টারেস্ট দেখাচ্ছে। বাহ। আমার মনে হচ্ছে সামহাও ওর এইদিকে ইন্টারেস্ট গ্রো করছে। যদি করে সেটা ওর নিজস্ব ব্যাপার, তাহলে তো ওকে প্রপারলি কোথাও থিয়েটার করতে হবে, প্রপারলি ক্রাফটার ওপর শিখতে হবে, অভিনয়টা তো প্রপার শিখতে হবে। টেকনিক্যাল জিনিসটা আমার বাড়িতেই যেহেতু এডিটিং সেট আপ আছে, বাকি ও টেকনিক্যালি হয়তো সাউন্ড হয়ে যেতে পারে, কিন্তু ক্রিয়েটিভিটিটা শেখানো যায় না, ওটা ভেতর থেকে আসতে হয় এক। আর বাকি ক্রিয়েটিভিটির পেরিফেরিটা বোধহয় কোথাও শেখার প্রয়োজন আছে। আমাদের আজকের আড্ডার একদম শেষ দিকে চলে এসেছি, এবং আজকে এক বহুমুখী প্রতিভার সঙ্গে আমরা গল্প করলাম, বলবো অনস্বাদী, একাধারে প্রযোজক, পরিচালক, অভিনেত্রী, লেখিকা। অনেকটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ বলবো না, কারণ ধন্যবাদ দেওয়ার মতো সেই সম্পর্কটাও নয়, আর ধন্যবাদ শব্দটা বড্ড ছোট্ট। সবাই ভালোবেসে আসছেন, এটাই আমাদের কাছে বিরাট বড় প্রাপ্তির জায়গা। খুব ছোট্ট উপহার, যাতে আজকের দিনটা দিদি মনে রাখতে পারো, সেই জন্য আমার তরফ থেকে এটা খুব বড় উপহার। তোর এই পডকাস্ট খুব হিট করুক, এবং সবার গল্প শুনে মানুষ মোটিভেটেড হোক। একদম, এটা খুব দরকার। এটাই দরকার পডকাস্টের, এইটাই মূল উদ্দেশ্য থাকে, যে যাতে কিছু মানুষের গল্প শুনে কিছু মানুষ আরো বেশি উদ্বুদ্ধ হয়, মোটিভেটেড হয়। তুই খুব ভালো কাজ কর, আগামী দিনের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ভালো থাক। আর আপনারাও এভাবেই সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন। চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব আপনাদের ভালো লাগানোর। যাদেরকে আপনারা ভালোবাসেন তাদের জীবন যুদ্ধের গল্প, শুধু যুদ্ধের কেন, তাদের জীবনের ভালো লাগার মুহূর্ত, বিশেষ বিশেষ মুহূর্ত, তাদের মুখ দিয়ে শোনাবো আপনাদের। ভালো থাকুন, দেখতে থাকুন পডকাস্ট ঋতু অর্ণব। নমস্কার।